বন্ধুরা, প্রায় সময় যখন আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করি একটু ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে থাকি। আজকেও কিছুটা ব্যতিক্রমধর্মী আলোচনা রাখছি পুঁজিবাজারে অর্থনীতির পেছনে রাজনীতি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা বৈশ্বিক কিছু গুরুত্বপূর্ণ দেশের গত এক বছরে পুঁজিবাজারে কেমন রিটার্ন ছিল দেখব। ইন্ডিয়ান সেন্সেক্স গত এক বছরে রিটার্ন ছিল 25%, যেখানে বাংলাদেশের নেগেটিভ রিটার্ন ছিল 7.28%। পাকিস্তান কেএসি 100 রিটার্ন দিয়েছিল 67%-এরও কিছুটা বেশি। এখন আমরা বৈশ্বিক কিছু শক্তিশালী ইকোনমিতে পুঁজিবাজারে কেমন রিটার্ন ছিল দেখব। US 500 রিটার্ন দিয়েছিল অ্যারাউন্ড 26%, যেখানে ইংল্যান্ড GB 100 রিটার্ন দিয়েছিল 3.58%, জার্মানি D40 রিটার্ন দিয়েছিল অ্যারাউন্ড 17%, ফ্রান্স FR40 রিটার্ন দিয়েছিল অ্যারাউন্ড 11%, ইটালি IT40 রিটার্ন দিয়েছিল অ্যারাউন্ড 26%, স্পেন ES35 রিটার্ন দিয়েছিল অ্যারাউন্ড 20%। ইন্টারেস্টিংলি রাশিয়া MOEX রিটার্ন দিয়েছে 36.29%। মূলত এই বিষয়টি হাইলাইট করার জন্যই আমি এই চার্টটি নিয়েছি। আমরা সবাই জানি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ গত 3 বছরের বেশি সময় ধরে কন্টিনিউ করছে, এবং রাশিয়া শুধুমাত্র যে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে তা নয়, ইউক্রেনকে অর্থনৈতিকভাবে কিংবা অস্ত্র দিয়ে সাহায্য করছে পৃথিবীর শক্তিশালী কিছু দেশ। ইউরোপ, ইউএসএর মতো শক্তিশালী দেশ সহযোগিতা করছে। এছাড়াও রাশিয়ার উপর শক্তিশালী কিছু দেশ স্যাংশন আরোপ করেছে। সো এই ধরনের একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ার মার্কেটে আমরা লক্ষ্য করছি রিটার্ন দিয়েছে 36%, যেখানে বাংলাদেশের মতো একটি গ্রোয়িং ইকোনমিতে 7.5%-এর মতো নেগেটিভ রিটার্ন, এটি আসলে আমাদের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয়। গত 6 মাসে আমাদের দেশে রিটার্ন হয়েছে নেগেটিভ 8.37%, এবং গত এক বছরে নেগেটিভ রিটার্ন 7.59%। সো এই বিষয়টি আমি এই কারণেই তুলে ধরছি, কারণ আমাদের এখন নীতি নির্ধারণী মহল যে বিষয়টিকে বেশি ফোকাস করছে সেটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক কিছু নেগেটিভ ফ্যাক্টর। এই কারণেই দেশের পুঁজিবাজারের এই অবস্থা বলার চেষ্টা করছে। আমি এর আগেও কিছু আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম ম্যাক্রো ইকোনমিক কিছু নেগেটিভ প্রভাবের কারণে মার্কেট একটা মাইল্ড কিংবা কিছুটা কারেকশন হতে পারে, বাট বর্তমান যেটা হচ্ছে এটা একটা ক্রাশ, বড় ধরনের ক্রাশ। কেননা ফ্লোর প্রাইস যখন দেওয়া হয়েছিল তখন মার্কেট ক্রাশ করছিল 7,400 পয়েন্ট থেকে। মার্কেট 6,000 অ্যারাউন্ড 6,200 যখন আসলো, মার্কেট ফল করছিল, ফ্রি ফল, তখন কিন্তু বাধ্য হয়ে গত 1.5 বছর আগে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল। অলরেডি প্রায় 1100 থেকে 1200 পয়েন্টের মতো কারেক্টেড হয়েছিল। সো এখন ফ্লোর ওঠানোর পর মার্কেট তার রিসেন্ট হাই থেকে 700 পয়েন্ট থেকেও বেশি ডাউন হয়েছে। সো এটাকে আমরা কোনো অবস্থাতেই কারেকশন বলতে পারি না। এছাড়াও শুধুমাত্র যে নেগেটিভ প্রভাব রয়েছে আমাদের ইকোনমিতে তা শুধু নয়, বাংলাদেশের গত কিছু ভালো নিউজও কিন্তু গত কয়েক মাসে আমরা পেয়েছি। টানা 4 মাসে বাংলাদেশের রপ্তানি ছাড়ালো $500 কোটি। গেল মার্চে দেশের রপ্তানি পৌঁছেছে $510 কোটি, আগের বছরের একই মাসের চেয়ে যা বেড়েছে 9.88%। কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করি বাংলাদেশে যখন একটা ভালো কিছু ঘটে, অর্থনীতির কিংবা ভালো কোনো নিউজ আসে, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এটার কোনো রিফ্লেকশন হয় না, কিন্তু কোনো খারাপ নিউজ কিংবা নেগেটিভ নিউজ যখন আসে সেটার রিফ্লেকশন মারাত্মক আকারে হয়। এছাড়াও আমরা যদি গত 2010 সালে বাংলাদেশের টোটাল এক্সপোর্ট ছিল যেখানে $18.47 বিলিয়ন, সেখানে 2022 সালে বাংলাদেশের টোটাল এক্সপোর্ট হয়েছিল $59.28 বিলিয়ন। একটা সাবস্টেন্সিয়াল একটা শার্প রাইজ হয়েছে এক্সপোর্টের দিকে আমরা যদি চিন্তা করি। এছাড়া জিডিপি গ্রোথ রেটের একটি চার্ট আমি এখানে তুলে ধরেছি। বাংলাদেশ, ইন্ডিয়া এবং ভিয়েতনাম, এই 3টি দেশের জিডিপি গ্রোথ রেট প্রায় সমান তালেই চলছে গত এক যুগেরও বেশি সময় ধরে। এছাড়া পার ক্যাপিটা ইনকাম যদি আমরা দেখি, 2022 সালে বাংলাদেশ ইন্ডিয়ান পার ক্যাপিটা ইনকামকেও কিন্তু এক্সিড করেছিল। 2022 সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল
2688, যেটি আগের বছরের তুলনায় 9% থেকেও কিছুটা বেশি ছিল। সো ইকোনমিতে কিন্তু অনেক অর্জন ছিল, সেটার রিফ্লেকশন মোটেও ক্যাপিটাল মার্কেটে আসেনি। এখন দু একটি ছোটোখাটো যখন নেগেটিভ নিউজ আসে, মার্কেটকে কিন্তু একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে অস্থির করে তোলে। এটি শুধুমাত্র যে এখন হয়েছে তা নয়, এটি কিন্তু গত 2010 সালের পর থেকে এ ধরনের সিচুয়েশন অনেকবার অ্যারাইজ করেছিল। মার্কেট যখন একটু ঘুরে দাঁড়ায়, একটু মার্কেট যখন ভালোর দিকে আগায়, তখন কিন্তু একটি সিন্ডিকেট সংঘবদ্ধভাবে মার্কেটে এগ্রেসিভলি সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটে একটা অস্থির পরিবেশ ক্রিয়েট করে। সো অর্থনীতির প্যারামিটার দিয়ে যদি আমরা পুঁজিবাজারকে যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে পাকিস্তানের মতো একটা দুর্বল ইকোনমি, সেখানে কিভাবে গত এক বছরে 67% রিটার্ন দিল ক্যাপিটাল মার্কেটে, এবং রাশিয়ার মতো একটা দেশ যেখানে গত 3 বছর ধরে বড় ধরনের একটা যুদ্ধ চলছে এবং কিছু স্যাংশন, তারা উন্নত বিশ্বের শক্তিশালী দেশগুলো থেকে স্যাংশন পেয়ে আছে। সো এই ধরনের একটি পরিস্থিতিতে ওই দেশের ক্যাপিটাল মার্কেট 36% রিটার্ন দিয়েছে। সো শুধুমাত্র যে ইকোনমির দু একটি প্যারামিটার, ব্যাংক লিকুইডিটি কিংবা ম্যাক্রো ইকোনমিকে যে ফ্যাক্টরগুলো এখন মার্কেটকে প্রভাবিত বলছে, আমাদের যে ইকোনমিস্ট কিংবা অ্যানালিস্টরা বলার চেষ্টা করছেন যে ব্যাংক ইন্টারেস্ট রেট কিংবা ইনফ্লেশন, এগুলো দিয়ে আসলে ক্যাপিটাল মার্কেটকে কতটা মেজার করা যায়, এখানে একটা বড় কোশ্চেন। সো এগুলোর উপর যদি ক্যাপিটাল মার্কেট নির্ভর করতো, তাহলে গত এক যুগে বাংলাদেশে যে একটা টিমেন্ডাস গ্রোথ হয়েছে, সেটা রিফ্লেকশন ক্যাপিটাল মার্কেটে আসতো, কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসেনি। কেন আসেনি এটা নিয়ে অনেক গবেষণা হতে পারে, তবে আমি পার্সোনালি যে বিষয়টি এখন তুলে ধরার চেষ্টা করছি, হোয়াট পলিটিক্স বিহাইন্ড দিস ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক উইন। আমরা যদি ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর থেকে ঘটনাগুলোকে যদি ভালোভাবে অবজার্ভ করি, ইলেকশনের পরপর কিন্তু ফ্লোর থেকে স্টকগুলো ঘুরে দাঁড়াচ্ছিল, নিজে থেকেই ঘুরে দাঁড়াচ্ছিল, কারণ ইনভেস্টরদের মধ্যে ইলেকশনের পর একটা কনফিডেন্স গ্রো করেছিল, এবং আমরা 5-7টা স্টক আমরা লক্ষ্য করছিলাম যে ফ্লোর ভেঙে ভালোই টার্নওভার হচ্ছিল। কিন্তু তখন কিছু ইনস্টিটিউশন হঠাৎ করে এসএসসিকে মারাত্মকভাবে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো যে এখনই ফ্লোর উঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আরও 1-1.5 মাস ফ্লোর প্রাইস বহাল রাখার জন্য, কিন্তু তাদের এই চাওয়াটাকে উপেক্ষা করে ইনস্টিটিউশনদের চাওয়াটাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হলো। এবং আমি পার্সোনালি মনে করি এটার পেছনে বড় ধরনের একটা রাজনীতি ছিল। হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন আবার ক্ষমতা আসার পর এই মার্কেটটাকে অস্থির করাই ছিল এই সিন্ডিকেটের মূল উদ্দেশ্য, এবং ওরা এটাতে বেশ সফল হয়েছে। এবং ওদের একটা মোটিভ ছিল যে মার্কেটকে এরকম অস্থির করে বিনিয়োগকারীদেরকে আতঙ্কিত করে তুলবে এবং ওদেরকে ক্ষতির সম্মুখীন করাবে, এবং এই রোজার মাসে, ঈদের একটা পবিত্র মাসে যদি এই ব্যাপারটি করা যায়, তাহলে সরকারের বিরুদ্ধে বিনিয়োগকারীরা খেপে উঠবে। এটাই ছিল বাহাইন্ড, পর্দার পেছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র। এটি আমার পার্সোনাল ওপিনিয়ন। এছাড়া এখন এই সিন্ডিকেটটা কারা মার্কেটটাকে প্রায় সময় অস্থির করে রাখে, এটা আমাদের কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। আমাদেরকে যদি ডাটা দেওয়া হয়, আমরা 1 সপ্তাহের মধ্যে বের করে দেবো এই মার্কেটকে কারা বারবার নষ্ট করে। কিন্তু যেটি এখন খুব গুরুত্বপূর্ণ, আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো যে বর্তমানে সবাইকে একটা শক্তিশালী জনমত গড়ে তুলতে হবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এবং মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত না হলে মার্কেট কিন্তু বারংবার এরকম মুখ থুবড়ে পড়বে। মার্কেট যেহেতু গত এক যুগে মার্কেট আগায়নি, এটি সামহোয়ার ইন বিটুইন 5,000 থেকে 6,000-এর মধ্যে গত 10 বছরেরও বেশি সময় ধরে এই জায়গার মধ্যে আটকে আছে। সো এই মার্কেটে কিন্তু কোনো গ্রোথ নেই, এবং আগামী আরও এক যুগেও এই মার্কেটের গ্রোথ আসবে না যদি সুশাসন এখানে নিশ্চিত করা না হয়। আমি বেশ কিছু পোস্টে অনেক আগে থেকেই এই ব্যাপারটির উপর অনেক গুরুত্ব দিয়েছি। এখন যেটি করতে হবে, বাংলাদেশে কিন্তু এমনি কোনো কিছুই আসে না। এখন শক্তিশালী জনমত যদি গড়ে তোলা না যায়, তাহলে মার্কেটের সুশাসন প্রতিষ্ঠিত হবে না। কারণ রিসেন্টলি আমরা লক্ষ্য করছি যে বিক্ষিপ্তভাবে 2-1টি পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এটি কিন্তু সাফিসিয়েন্ট না। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে এই সিন্ডিকেটকে মার্কেট থেকে বের করতে হবে, আর না হলে মার্কেটকে এরা কিছুদিন পরপরই
অস্থির করে তুলবে এবং বিনিয়োগকারীদের সেন্টিমেন্ট নষ্ট হবে এবং মার্কেট বাধাপ্রাপ্ত হবে। আর বর্তমানে যে বিষয়টিকে হাইলাইট করা হচ্ছে অর্থনীতির যে ব্যাংক ইন্টারেস্ট রেট ঠিক আছে একটি ফ্যাক্টর, যেহেতু এখন বিনিয়োগকারীরা অলরেডি ফোর্স সেলের শিকার হয়ে গেছে, ম্যাক্সিমাম ফোর্স সেল কিন্তু যা হওয়ার হয়ে গেছে, এবং বর্তমানে যেরকম একটা এনভায়রনমেন্ট প্রিভেল করছে ক্যাপিটাল মার্কেটে, আমার মনে হয় না এখানে 5% লোকও কিন্তু মার্জিন নিয়ে বিজনেস করছে বলে আমি মনে করছি না। যারা ক্যাশ টাকা আছে তারাই শুধুমাত্র ইনভেস্ট করছে। সো মার্জিনের বিষয়টি এখন আর বড় ফ্যাক্ট না। যখন ফ্লোর উঠানো হয়েছিল তখন একটা বড় ধরনের ঝাঁকি আসলো, অনেকেই ফোর্স সেলের শিকার হয়েছেন। সো এখন যেহেতু ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি না এই মার্কেটে মার্জিন নিয়ে এখন কেউ বিজনেস করতে আর ইন্টারেস্টেড হবে। আর ইনফ্লেশনের বিষয়টি আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক যেভাবে এগ্রেসিভলি ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি করছে, এটা দিয়ে ইনফ্লেশনকে মোকাবেলা করা সম্ভব না বাংলাদেশের মতো দেশে। তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে দুটো মেজর কারণ। সেটি হচ্ছে, একটি হলো ইন্টারন্যাশনাল মার্কেটে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়ার কারণে, আরেকটি হলো ডলারের বিপরীতে টাকার মানের যে অবক্ষয় হয়েছে তার কারণে। সো এখন ইনফ্লেশন অত সহসা হয়তো কমবে না, কারণ হচ্ছে গভর্নমেন্ট যদি এসেনশিয়াল গুডসগুলো, যেগুলো যে বাস্কেট অফ গুডস যেগুলো ইনফ্লেশনকে প্রভাবিত করে, সেই গুডসগুলোর উপর যদি গভর্নমেন্ট ভর্তুকি দেয় কিংবা ট্যাক্স কমিয়ে দেয়, অথবা টাকার মানের যদি উন্নয়ন হয় ডলারের এগেনস্টে, সেক্ষেত্রে হয়তো ইনফ্লেশন কমে আসতে পারে। আর আমি পার্সোনালি মনে করি 14%, গতকালকেও আমি আলোচনা করেছিলাম, 14% ব্যাংক ইন্টারেস্ট নিয়ে আসলে বর্তমান যে ইকোনমি, এই ইকোনমি কতটা সাস্টেইন করবে এটা একটা বড় কোশ্চেন, এবং আমরা 1 বছর পর হয়তো দেখতে পাবো যে আমাদের ইন্ডাস্ট্রির কত ক্ষতি হলো এই 14% ব্যাংক ইন্টারেস্ট রেটের কারণে। সো আমার এখন আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে, এই মার্কেটকে কোনো একটা সংগঠন, কোনো একটা গ্রুপ অফ পিপল এই মার্কেটের সেন্টিমেন্ট বারংবার নষ্ট করেছে, এবং এই কারণেই মার্কেট মূলত এগোতে পারেনি। এখন এটাকে ইকোনমির কিছু প্যারামিটার দিয়ে যদি কেউ ব্লেম করতে চায় তাহলে করতে পারে, কিন্তু আমরা ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট সহকারে যেটি তুলে ধরেছি, গত 1 যুগেরও বেশি সময় ধরে মার্কেট কেন আগায়নি, এটি একটি বড় গবেষণার বিষয়, এবং ঠিকমতো যদি ইভ্যালুয়েট করা হয় ডিএসসির ডাটাগুলো, তাহলে কিন্তু এখানে সব ডাটাগুলোতে রেকর্ড রয়েছে মার্কেটকে কারা সেন্টিমেন্ট নষ্ট করেছে, কারা এগ্রেসিভলি মার্কেটকে সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে একটা প্যানিক সৃষ্টি করে। এবং এই ডাটাগুলো যদি ঠিকমতো ইভ্যালুয়েট করা হয়, ইন্ডিপেন্ডেন্টলি যদি একটা কমিটির মাধ্যমে এই ডাটাগুলোকে ইভ্যালুয়েট করা হয়, তাহলে এই মার্কেটকে যারা নষ্ট করছে, যারা এই মার্কেটের গতিবিধিকে যারা ভিন্ন দিকে প্রভাবিত করতে চাইছে, তাদের মুখোশ উন্মোচিত হবে। স্যার, এটা করতে গেলে শক্তিশালী জনমতের বিকল্প নেই এ মুহূর্তে। সো বন্ধুরা, আলোচনাটি আর দীর্ঘায়িত করছি না, আপনারা কে কী ভাবছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।